জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদুল আজহার জামাত, লাখ লাখ মুসল্লির নামাজ আদায়, মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া, দেশবাসীকে ঈদের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার। এবার প্রথম আমার বাচ্চাদের নিয়ে আসছি। আমি যে এই জায়গায় আসছি এটার জন্য আমার অনেক ভালো লাগছে। মনের পশুকেও আমরা কুরবানি দিতে পারি। প্রত্যেকটা জায়গাতেই ত্যাগের মহিমা যেন ফুটে ওঠে। সবাইকে ঈদ মোবারক জানালাম। ত্যাগের মহিমায় পশু কুরবানি। রাজধানীতে নিজ উদ্যোগে বর্জ্য অপসারণ বাসিন্দাদের 12 ঘন্টার মধ্যে ঢাকা পরিচ্ছন্ন করার মিশনে 2 সিটি। কোরবানি তো আল্লাহর নামে করেছি। আজকে ঈদ আমরা সবাই মিলে কোরবানি দিচ্ছি, সবাই যেন এরকম ভাবে কোরবানি দিতে পারে, সবার কোরবানি যেন কবুল হয়। ময়লাগুলো আছে ওটা আমরা নির্দিষ্ট জায়গায় ফেলি। ঢাকার 2টা সিটি কর্পোরেশন 12 ঘন্টার মধ্যে এবার পরিষ্কার পরিচ্ছন্নতা করার চ্যালেঞ্জ নিয়েছে। ঈদ মোবারক। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড় এবং আমি সাদিক হাসান ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানী সহ সারা দেশে চামড়া সংগ্রহে ব্যস্ত মৌসুমি ব্যবসায়ীরা। প্রস্তুত সাভারের ট্যানারি শিল্পনগরী। সরকার নির্ধারিত দাম পাওয়ার আশা থাকলেও মাঠে ভিন্ন চিত্র। ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি, এপ্রিল সঠিক সময় নয় মন্তব্য মির্জা ফখরুলের। লেভেল প্লেইং ফিল্ড থাকলে রোডম্যাপ অনুযায়ী ভোটের আশা জামায়াত আমিরের। ঈদের ছুটিতে বেড়াতে যাওয়ার ধুম। বুকিং হয়ে গেছে কক্সবাজার, সিলেট, বান্দরবানের বেশিরভাগ হোটেল রিসোর্ট। নিরাপত্তা বাড়ানো সহ পর্যটকদের বরণে নানা প্রস্তুতি। জাতীয় ফুটবল দলের ক্যাম্পে ঈদের আবহ। পরিবাগে নামাজ আদায় করলেন হামজা জামালরা। ছুটিতে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি শান্ত মুশফিকদের। এবং টানা বর্ষণে ফেনীর মহুরী নদীর বাঁধের মেরামত করা অংশে ফের ফাটল। অর্থ 9-6 আর নিম্নমানের কাজের অভিযোগ। রাঙ্গামাটির একাধিক সড়কে খানাখন্দ, চলাচলে ঝুঁকি। ত্যাগের মহিমায় উদযাপিত পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। সর্বস্তরের মানুষের সঙ্গে নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা। নামাজ শেষে ঈদের শুভেচ্ছা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব শান্তি আর মানুষে মানুষে ভেদাভেদ ঘুচে সুখী পৃথিবী গড়ার প্রার্থনা করে ঘরে ফেরেন মুসল্লিরা। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টার ঈদের জামাতে অংশ নিতে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে মুসল্লিদের। নির্ধারিত সময়ের আগেই কয়েক স্তরের নিরাপত্তা বলয় পেরিয়ে কানায় কানায় ভরে ওঠে। নামাজে শরীক হতে উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, রাজনৈতিক দলের নেতা, প্রধান নির্বাচন কমিশনার সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত হন। সকাল 7:30টার কিছু আগে ঈদগাহ ময়দানে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় আগত মুসল্লিদের হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। সরকার প্রধানকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আগতরা। পরে সর্বস্তরের মুসল্লিদের সঙ্গে নামাজে অংশ নেন প্রধান উপদেষ্টা। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মহান আল্লাহর দরবারে দুহাত তুলে দেশের কল্যাণ কামনা করেন মুসল্লিরা। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় ঈদগাহ ময়দান। মোনাজাত শেষে সবার সঙ্গে ঈদের নামাজ আদায় করতে পেরে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। দেশবাসীকে জানান ঈদের শুভেচ্ছা। বের হওয়ার পথে প্রধান উপদেষ্টাকে ঘিরে ধরেন মুসল্লিরা। ডক্টর ইউনূসকে কাছে পেয়ে তারাও জানান ঈদ শুভেচ্ছা।
মুসল্লিদের প্রত্যাশা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার যে বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল আজহা তার আলো ছড়িয়ে পড়ুক সবখানে। শান্তি, সম্প্রীতি আর ভালোবাসায় ভরে উঠুক প্রিয় বাংলাদেশ। কুরবানির ত্যাগের মতোই একই মানসিকতা নিয়ে দেশ গঠনে এগিয়ে আসুক সবাই। নাজমুল সালেহী, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার 4টি জামাত। হাজার হাজার মুসল্লি একসঙ্গে আদায় করেন নামাজ। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তারা। ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানীর জাতীয় ঈদগাহ অভিমুখে মুসল্লির ঢল। ধনী দরিদ্র ভেদাভেদ ভুলে সব শ্রেণী পেশার মানুষের স্রোত যেন মিলেছে এক মোহনায়। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই আনন্দ উৎসবে বড়দের সঙ্গী হয় শিশুরাও। রাজধানীর বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাতে এক কাতারে নামাজ আদায় করেন হাজারো মুসল্লি। অনেকেই প্রথমবারের মতো জাতীয় মসজিদে নামাজ আদায় করতে পেরে জানান উচ্ছ্বাস। এইখানকার নামাজের যেটা অনুভূতি এটা অন্য কোথাও পাওয়া যায় না। এবার প্রথম আমার বাচ্চাদের নিয়ে আসছি। আমি যে এই জায়গায় আসছি এটার জন্য আমার অনেক ভালো লাগছে। জীবনে যে পাপ টাপ করেছি সবগুলো যেন আল্লাহ ধুয়ে মুছে ফেলে। নামাজ শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত মানুষের জন্য করা হয় বিশেষ মোনাজাত। মহান রবের দরবারে পশু কুরবানি যেন কবুল হয় সে আকুতি ছিল সবার কণ্ঠে। মানুষের উপরে ইসরায়েল যেভাবে মর্মাহতকে যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার গায়েব দিয়ে মদত দান করুক। পশুর কুরবানির পাশাপাশি যাতে মনের পশুকেও আমরা কুরবানি দিতে পারি। অন্যায় বা একজনের সাথে রেষারেষি এটা হলো ত্যাগের মহিমা। এই ত্যাগ যে করতে পারবে তার কোরবানিও কবুল হবে। মুসল্লিরা স্মরণ করেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আত্মোৎসর্গকারীদের, শহীদদের স্বপ্নের বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন তারা। আমরা অবশ্যই তাদের এই আত্মত্যাগ মনে রাখবো এবং তাদের জন্য প্রার্থনা করব। বৈষম্য দূর করাটা অনেক জরুরি, কারণ এই বৈষম্য থাকলে সমাজে অনেক অন্যায় অবিচার হয়। প্রত্যেকটা জায়গাতেই ত্যাগের মহিমা যেন ফুটে ওঠে। জাতীয় মসজিদে সকাল 7টায় প্রথম জামাত এবং পর্যায়ক্রমে আরও 4টি জামাত অনুষ্ঠিত হয়। ঈদুল আজহার দিনের মতো বছরের অন্যান্য দিনগুলো ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক, এমনটি প্রত্যাশা করছেন ঈদুল আজহায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আগত মুসল্লিরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেশের সবচেয়ে বড় 2 ঈদ জামাত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গোরে শহীদ ময়দানে। বিভাগীয় শহরসহ প্রতিটি জনপদে ঈদের নামাজে ঢল নামে মুসল্লিদের। খুতবা ও মোনাজাতে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় ছিল বিশেষ দোয়া। আমার নামাজ, কোরবানি, জীবন মরণ সব মহান আল্লাহর জন্য নিবেদিত। পবিত্র কোরআনের মহান এই বাণী হৃদয়ে ধারণ করে ত্যাগের মহিমায় ভাস্বর ইসলামের অনুসারীরা। মহান রবের সমীপে ঈদুল আজহার জামাতে সমর্পণ। শনিবার কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ঢল নামে মুসল্লির। আশপাশের জেলা ও দূরদূরান্ত থেকে অনেকেই আসেন দেশের সবচেয়ে বড় ঈদের জামাতের অংশ নিতে। নিরাপত্তা নিশ্চিতে পুরো এলাকা কঠোর নজরদারিতে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। তামান পৃথিবীর যত মুসলমান আদি আছে সমস্তর জন্য দোয়া খাইরো এখানে। 230 জন মুকাব্বির সহ কয়েক লাখ মুসল্লি নিয়ে ঈদ জামাতের আয়োজন ছিল দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ ময়দানে। কাঁধে কাঁধ মিলিয়ে একই কাতারে হাজির হন তারা। উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জামিয়াতুল ফালাহ মসজিদে। কোরবানির ত্যাগের মহিমা থেকে শিক্ষা নিয়ে দেশ করার প্রত্যাশা মুসল্লিদের। আমাদের মনের পশুকে বিসর্জন দিয়ে আমরা সাধারণ মানুষের মাঝে আমরা যাতে বিলীন হয়ে যেতে পারি। সিলেটে হাজারো মুসলিম সমাগম ঘটে ঈদের প্রধান জামাত ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আর ভ্রাতৃত্বের বন্ধন চিরজাগরুক থাকুক এমন প্রত্যাশা ধর্মপ্রাণ মুসল্লিদের। আসুন আমরা সম্মিলিতভাবে আজকের দিনে যেভাবে আমরা ঈদুল আজহা পালন করছি, কাঁধে কাঁধ মিলে আমাদের নগরটাকে সেইভাবে পরিচ্ছন্ন রাখি।
এছাড়া রাজশাহী, বরিশাল, খুলনা ও ময়মনসিংহ সহ দেশের প্রতিটি জনপদে ঈদুল আজহার জামাতে শরিক হন লাখ লাখ মুসল্লি। খুতবা ও মোনাজাতে বাংলাদেশ সহ মুসলিম উম্মার সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়। একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। নামাজ শেষে মহান রবের সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসলিমরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে কোরবানি করেছেন ধর্মপ্রাণ মানুষ। নামাজ শেষে পরিবারের সদস্যদের নিয়ে পশু জবাই করেন তারা। নিজ উদ্যোগেই পশুর তরল বর্জ্য পরিষ্কার করেন নগরবাসী। সিটি কর্পোরেশনের দেয়া ব্যাগে নির্দিষ্ট স্থানে রাখা বর্জ্য সংগ্রহ করেন পরিচ্ছন্ন কর্মীরা। 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। তোহা খান তামিমের রিপোর্ট। এ আয়োজন ত্যাগের, মনের পশুত্ব আর যত পঙ্কিলতা আছে তা পরিহারের। নামাজ শেষে সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় নিজ নিজ পছন্দের পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মানুষ। এ সময় পরিবারের সদস্যদের নিয়ে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। ইসলামী চিন্তাবিদদের মতে কোরবানি পশুর রক্ত, মাংস কিছুই সৃষ্টিকর্তার কাছে পৌঁছায় না, পৌঁছায় শুধু বান্দার মনের কথা। তাই আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের পাশাপাশি সবার চাওয়া কবুল করুক সৃষ্টিকর্তা সকলের কোরবানি। শুকর আলহামদুলিল্লাহ, সামনের দিনগুলো যাতে আরো ভালো যায়। প্রতি বছর জন্য আমরা এইভাবে কোরবানি করতে পারি, এটা আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা। এইটাই আমরা আশা করি সবাই যেন মিলেমিশে একসাথে আনন্দ করা যায়। কেউ সড়কের পাশে, কেউ বা বাড়ির সামনে কোরবানি করেন। পশুর রক্ত নিজ উদ্যোগেই ধুয়ে ফেলেন নগরবাসী। বর্জ্য সিটি কর্পোরেশন থেকে সরবরাহ করা ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রাখেন অনেকে। পরে পরিচ্ছন্নতা কর্মীরা তা সংগ্রহ করেন। রক্তগুলো ড্রেনের মধ্যে দিয়ে দিই এবং অন্যান্য যে ময়লাগুলো আছে ওটা আমরা নির্দিষ্ট জায়গায় ফেলি। আমাদের এখানে সবসময় ব্লিচিং পাউডারের অ্যারেঞ্জমেন্ট থাকে এবং ফিনাইল থাকে দিয়ে যাতে গন্ধ না হয়। পাইপ লাগানো আছে, সাথে সাথে ক্লিন করে এই যে ড্রেনেজ করা আছে, ড্রেন দিয়ে সব চলে যাচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দেন তারা। ঢাকার 2টা সিটি কর্পোরেশন 12 ঘন্টার মধ্যে এবার পরিষ্কার পরিচ্ছন্নতা করার চ্যালেঞ্জ নিয়েছে। আমরা আশা করছি আজকে রাতের মধ্যেই পুরো ঢাকা পরিষ্কার পরিচ্ছন্নতার যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটা সম্পন্ন হবে। সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকে বাসাবাড়ির আশেপাশে নিজ উদ্যোগে পরিষ্কার রাখার আহ্বান জানান কর্তৃপক্ষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। কোরবানির পর বর্জ্য অপসারণের খবর জানাতে এই মুহূর্তে আগারগাঁও আছেন রিপোর্টার তোহা খান তামিম আর খুলনায় আব্দুল্লাহ আল মামুন রুবেল। শুরুতেই যাচ্ছি তামিমের কাছে। তামিম, কোরবানিতে বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে রাজধানী আগারগাঁওয়ে বর্জ্য এখানে জমা করা হচ্ছে এবং কিছুক্ষণ আগে 2 সিটি কর্পোরেশনের প্রশাসক অর্থাৎ উত্তর এবং দক্ষিণের প্রশাসক এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তারা এখানে এসেছিলেন এবং বর্জ্য ব্যবস্থাপনার যে কার্যক্রম সেটির উদ্বোধন করলেন এবং সেটির মাধ্যমে কিন্তু এই যে কার্যক্রম সেটি শুরু হয়ে গেছে। যদিও এই কার্যক্রম এর আনুষ্ঠানিকতা এখন কিছুক্ষণ আগে উদ্বোধন হয়েছে, তারপরেও সকাল থেকেই যখন থেকে বর্জ্য আসা এখান থেকে শুরু হয়েছে, এই স্টেশন থেকে এখান থেকেই তারা বিভিন্ন যে লোডার, পে লোডার, বিভিন্ন স্ক্যাভেটর রয়েছে তার মাধ্যমে এখান থেকে যে বর্জ্য সেটি আসলে সরিয়ে নিয়ে গিয়ে একেবারে সর্বোপরি উত্তর সিটি কর্পোরেশনের জন্য গাবতলীর যে ডাম্পিং স্টেশন রয়েছে এবং দক্ষিণের যে ডাম্পিং স্টেশন রয়েছে ক্ষেত্রে সেই ডাম্পিং স্টেশনে এই যে বর্জ্যগুলো সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনার এই যে কার্যক্রম সেটির উদ্বোধনে 2 প্রশাসকই বক্তব্য রেখেছে এবং তারা দৃঢ়চিত্তে বলেছেন যে সময় মতোই অর্থাৎ 12 ঘন্টার মধ্যেই যেই বর্জ্য কোরবানির ময়লা সেটি থেকে নগরবাসীকে মুক্ত করা হবে, অর্থাৎ কোরবানির যে বর্জ্য রয়েছে। পাশাপাশি এখানে আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছে তারা প্রশ্ন করেছিলাম
দুই প্রশাসককেই যা বলেছিলাম যে বিশেষ করে ঢাকা শহরের যেগুলো কোরবানির হাট বসেছিল, পশুর হাট বসেছিল, সেই পশুর হাট শেষ হয়ে গেছে গতকালকে, কিন্তু সেই পশুর হাটের আশপাশে এবং পশুর হাটে নানা ধরনের যে বর্জ্য সেটি পড়ে আছে, খড়, বাঁশ কিংবা অন্যান্য সামগ্রী পড়ে থাকে এবং সেটি আসলে সরানো হয় না। তারা বলছেন যে আজকে 80% যে বর্জ্য সেটি সরানো হবে এবং এরপরে ধাপে ধাপে আসলে কোরবানির যে হাট কেন্দ্রিক যে বর্জ্য স্তূপ তৈরি হয় সেগুলো আসলে সরিয়ে নেওয়া হবে। মোদ্দা কথা, আজকে যে কার্যক্রম, সেই কার্যক্রম কিছুক্ষণ আগে উদ্বোধন করা হয়েছে এবং আগামী 12 ঘন্টার মধ্যেই পুরোপুরিভাবে দুই সিটির যেই বর্জ্য সেটি আসলে অপসারণ করার যে কথা সেটি তারা দিয়েছেন। এখন দেখা যাক আসলে কতটুকু তারা কথা রাখতে পারেন এবং কতটুকু আসলে নগরী পরিচ্ছন্ন করা হবে। যদিও আমরা দেখেছি যে নগরীর অধিকাংশ বাসিন্দা যারা কোরবানি করেছেন তারা নিজ উদ্যোগেই পরিষ্কার করে নিয়েছেন। এই ছিল বর্জ্য ব্যবস্থাপনা রাজধানী ঢাকার খবরাখবর। আমরা একটু খুলনার খবর জানতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। খুলনায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে খুলনা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। সকাল 10টার পর থেকে ছোট ছোট ওয়ার্ড থেকে আসলে এই কার্যক্রম শুরু করেন এইসব পরিচ্ছন্ন কর্মী এবং দুপুর 12টার পর থেকে আমরা দেখেছি বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট ভ্যানে করে খুলনা মহানগরের যে এসটিএস পয়েন্ট বলছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা, এরকম এসটিএস পয়েন্টে এসে ময়লাগুলো জড়ো করেছে ছোট ছোট ভ্যানে এনে, এবং সেখান থেকে কিন্তু আমরা এখন দেখছি যে বড় বড় ট্রাকে করে এই বর্জ্যগুলো আসলে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে নগরের তেঁতুলতলা মোড় এলাকা রয়েছে, এখানে আমরা দেখছি যে একেবারে একটি মূল সড়কের পাশেই এই বর্জ্যগুলো আসলে রাখা হয়েছিল, বা বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে এই কোরবানি পশুর যে বর্জ্য সেগুলো কিন্তু এখানে এসে রাখা হলো এবং সেটি কিন্তু আসলে সরিয়ে নেওয়া হচ্ছে, বড় বড় গাড়িতে করে সরিয়ে নেওয়া হচ্ছে। এখানকার সিটি কর্পোরেশনের কর্মকর্তারা আমাদের বলছেন যে আসলে দুপুর 12টার পর থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে যে কার্যক্রমগুলো তারা শুরু করেছেন সেটি এখন এসটিএস পয়েন্ট থেকে বড় বড় ট্রাকে করে তারা আসলে সরিয়ে নিচ্ছেন অন্য কোনো জায়গায়, ফলে তারা আসলে পরিচ্ছন্ন করে ফেলবেন। এবং তারা বলছেন যে আজ রাত 10টার মধ্যে এটি তাদের পরিচ্ছন্ন করার কথা রয়েছে এবং তারা আসলে প্রত্যাশা করছেন যে রাত সন্ধ্যা 7:30 থেকে 8টার মধ্যে তারা এটি পরিচ্ছন্ন করতে সম্পন্ন হবেন। এবং খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রায় 850 জন কর্মী এই বর্জ্য অপসারণ কার্যক্রমের সাথে আসলে রয়েছেন এবং তারা বলছেন যে এর সঙ্গে সঙ্গে তারা ব্লিচিং পাউডার এবং অন্যান্য যে ব্লিচিং পাউডার সহ অন্যান্য যে মেডিসিন রয়েছে সেগুলো আসলে ব্যবহার করছেন। তো সব মিলে আমার কাছে এই ছিল খুলনা থেকে বর্জ্য অপসারণের খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম খুলনা এবং তার আগে ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে। ঈদুল আজহায় পশু কোরবানির পর চলছে চামড়া সংগ্রহ। সায়েন্স ল্যাব এবং সাভারের আড়তগুলোতে আসতে শুরু করেছে রাজধানী এবং আশেপাশের এলাকার পশুর চামড়া। তবে সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ বিক্রেতাদের। ব্যবসায়ীদের দাবি, লোকসানের ভয়ে সরকার নির্ধারিত মূল্যে চামড়া কিনতে চাইছেন না আড়তদাররা। ঈদ জামাতের পর সারা দেশে হয়েছে লাখ লাখ পশু কোরবানি, এখন চলছে চামড়া সংগ্রহ। ঢাকা শহরের ভেতরের বেশিরভাগ চামড়া আসে সায়েন্স ল্যাব এলাকায়, এখান থেকে যাবে পোস্তা কিংবা সাভারের চামড়া শিল্পনগরীর আড়তগুলোতে। সকাল 10টা থেকেই কোরবানির পশুর চামড়া নিয়ে আসতে শুরু করেছেন বিক্রেতা ও ফরিয়ারা। তবে দাম নিয়ে ক্রেতাদের সঙ্গে তাদের চলছে বাদানুবাদ। 500 টাকা, এটা কি 500 টাকা মাল নাকি? এটা মাল 1200-1300 টাকা করে, আর উনি দাম করে 600 টাকা করে। কিভাবে মাল কিনবো? এখানে রক্তের মাল যদি উল্লেখ করা হইতো 1200-1300 টাকা রক্তের মাল আমরা নির্ধারিত দাম দিছি, তাহলে আমরা এই দামে মালটা কিনতাম। এদিকে দুপুর 12টা থেকে ইজি বাইক, অটোরিকশায় আশপাশের এলাকা থেকে চামড়া আসতে শুরু করেছে সাভারের চামড়া শিল্পনগরী সংলগ্ন আড়তগুলোতে। চামড়া নিয়ে চলছে টানাটানি ও দর কষাকষি। প্রতি পিস গরুর চামড়া মানভেদে 600 থেকে 700 টাকা দাম হাঁকতে থাকেন আড়তদাররা। 50 টাকায় বিক্রি হয় ছাগলের চামড়া। দাম নিয়ে শুরু হয় পাল্টাপাল্টি অভিযোগ। মহাবারে কিছু লাভ নেই, এখন চামড়ার দাম কম, 20-50 টাকা লাভ, কারো লাভ কারো লস। এখানে যতগুলো দোকান দেখতেছি আমরা, প্রত্যেকেরই বক্তব্য একটাই, 600, 650, 700 এর ভিতরে চামড়ারা কিনবে, অথচ সরকারের রেট আর অনেক বেশি দেওয়া। গতবারে তো মনে করেন 900 করে দাম দিচ্ছে, দাম এবার 5 টাকা ফুটে বাড়ছে, কিন্তু এরা তো বাড়ি দিতেছে, আর কম করতেছে। গতবার 4টে আমরা দাম দেবো 750 করে,
আর দোকান দেবো 500 টাকা। এবছর ঢাকায় লবণযুক্ত কাঁচা চামড়ার সর্বনিম্ন দাম 1350 টাকা, আর ঢাকার বাইরে সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে 1150 টাকা, আর বর্গফুট হিসেবে 60 থেকে 65 টাকা ও ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা। আড়ত মালিকদের সংগঠন বলছে লোকসান এড়াতে সরকার নির্ধারিত দামে চামড়া কিনবেন না তারা। পর্যাপ্ত পরিমাণ লবণ মজুত রাখছি কাঁচা চামড়া সংরক্ষণ করার জন্য। যে রেটটা সরকার নির্ধারণ করে দিছে এই রেটে মনে হয় চামড়ার বাজার যাবে না, আর কি একটু কমের দিকেই থাকবে। বর্তমানে এখন যে বাজার যাবে সেই বাজার অনুযায়ী কিনবো। এবছর 4 লাখ পিস চামড়া সংগ্রহ ও সংরক্ষণ হবে হেমায়েতপুরের আড়তগুলোতে। এদিকে ঈদের পর 10 দিন অন্য জেলার চামড়া ঢাকায় প্রবেশ করতে পারবে না। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আছেন সহকর্মী শাবাব ওয়াসি, সাভারের ট্যানারি শিল্প নগরীতে আছেন শুভকান্ত, চট্টগ্রামে কমল দে এবং রাজশাহীতে মধু জানা। সরাসরি শুরুতে যাচ্ছি শাবাবের কাছে। শাবাব, বেলা যত গড়াচ্ছে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে চামড়ার কেনা বেচা কিন্তু ততই বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু এখানে চামড়া বিক্রি করতে এসেছেন রাজধানীবাসী। এখানে মূলত যারা মৌসুমি ব্যবসায়ী তারা চামড়াগুলো খুচরা কিনে পরবর্তীতে তারা বিক্রি করে থাকেন চামড়ার ট্যানারি কিংবা আড়তে। আমরা যেটা কথা বলে জানতে পেরেছি তাদের সাথে যে গতবারের তুলনায় এবার কিন্তু চামড়া কম তারা বলছেন। তারা আমাদেরকে এটিও জানিয়েছেন যে গতবারের তুলনায় এবার আসলে প্রথম থেকে আসলে ব্যবসা তারা কম দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে মৌসুমি তারা দর কষাকষির মাধ্যমে মানুষ হচ্ছে চামড়া বেচা কেনা করছেন। ব্যবসায়ীরা বলছেন যে যেই দাম নির্ধারণ করা হয়েছে সরকার কর্তৃক সেই দামে তারা কিনতে পারছেন না, এবং বিক্রেতারাও সেই অভিযোগটি করছেন যে সরকার কর্তৃক যেই কাঁচা চামড়া যেটি এখানে বিক্রি হচ্ছে 1350 টাকা করে নির্ধারণ করা আছে সরকার কর্তৃক, তবে সেই দামে কিন্তু বিক্রেতারা কিন্তু সেটা বিক্রি করতে পারছেন না। তারা বলছেন যে সেই দামে আসলে প্রক্রিয়াজাত করতে আসলে তাদের খরচ বেশি হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা সেটি আমাদেরকে জানিয়েছেন, এবং ক্রেতারা অভিযোগ করছেন যে তারা নির্ধারিত দাম পাচ্ছেন না, এবং সেই দাম না পেয়ে কিন্তু তারা কম দামে এখানে বিক্রি করে যাচ্ছেন। 500, 600, 700 টাকায় বিক্রি করে তারা চলে যাচ্ছেন কিংবা অন্য কোথাও চলে যাচ্ছেন। আমাদের আরেক সহকর্মী আছেন হেমায়েতপুরে, সাভারে। আমরা সরাসরি তার এখানে যুক্ত হচ্ছি। সময় গড়ানোর সাথে সাথে সাভারের হেমায়েতপুরের ট্যানারি কিংবা আড়তগুলোতে কাঁচা চামড়া আসার সংখ্যা কিন্তু বাড়ছে। আমরা দুপুর 12টার দিকে যেমনটা বলছিলাম যে শুরু হয়েছে, সময় গড়ানোর সাথে সাথে সেটি বাড়ছে। আমরা দেখছি যে ইজি বাইক, রিক্সার পাশাপাশি কিন্তু ট্রাকে করেও চামড়া প্রবেশ করছে এই হেমায়েতপুরের ট্যানারি কিংবা আড়তগুলোতে। আমরা দেখেছি যে গেল 20 মিনিটে অন্তত 4 থেকে 5টি ট্রাক এই ট্যানারি পল্লী এলাকায় প্রবেশ করেছে, এবং আমরা দেখছি যে এখানে আড়তদারদের যারা কর্মী আছেন তারা কিন্তু দরদাম করছেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে দাম নিয়ে আসলে কিন্তু আড়তদার এবং যারা মৌসুমি ব্যবসায়ী কিংবা মাদ্রাসার কর্তৃপক্ষ তাদের সাথে কিন্তু আসলে বনিবনা হচ্ছে না। আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আসলে চামড়া আড়তগুলোতে বিক্রি হচ্ছে না। এর বড় কারণ হচ্ছে চামড়াগুলোর দাম আড়তদাররা হাঁকছেন 600 থেকে 700 টাকা, যদিও বা ফরিয়ারা বলছেন তার চেয়ে বেশি দরে তারা চামড়াগুলো কিনে নিয়ে এসেছেন, এবং সে কারণে তারা লোকসান হবে বিধায় তারা চামড়াগুলো বিক্রি করছেন না। আমরা দেখেছি যে অনেকেই কিন্তু এই ট্যানারি এলাকা থেকে ফেরত গেছেন অন্য অন্য এলাকায় বিক্রি করার জন্য। আরেকটি বিষয় হচ্ছে যে যারা মাদ্রাসা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলেও কিন্তু আমরা আসলে সঠিক দামটি জানতে পারিনি। বিশেষ করে ট্যানারিতে 5 থেকে 6টি ট্রাক প্রবেশ করেছে, প্রতিটি ট্রাকে 200 থেকে 400 পিস পর্যন্ত আমরা চামড়া দেখেছি, এবং মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে কত দামে সেগুলো বিক্রি হয়েছে। তারা কিন্তু আমাদের কাছে সঠিক দামটি বলেননি। তারা বলেছেন যে ট্যানারি মালিক এবং মাদ্রাসা কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা হয়েছে। তারা বলছেন যে বাজারে যে দরে আসলে চামড়া বিক্রি হয় বা বাজার যেভাবে চলে সেইভাবেই আসলে অন্য তাদের চামড়াগুলোরও দাম পরিশোধ করা হবে। তো দাম নিয়ে একটা অসন্তোষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা মৌসুমি ব্যবসায়ী বলি আর মাদ্রাসা কর্তৃপক্ষ বলি। তো সময় গড়ানোর সাথে সাথে চামড়া আরও আসবে, তখন বাজারের পরিস্থিতি, বাস্তব পরিস্থিতি বোঝা যাবে। তো এই ছিল আমার কাছে সাভার থেকে সবশেষ খবর। আমরা এখন চলে যাব চট্টগ্রামের সহকর্মী কমলদের কাছে।
চট্টগ্রামের নগরের যে পাড়া মহল্লা রয়েছে সেখান থেকে সংগৃহীত চামড়া এখন আড়তে আসতে শুরু করেছে। আড়তে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করা হবে আগামী 15 দিন। এবার চট্টগ্রামের নগরী এবং জেলায় অন্তত 4 লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেই অনুযায়ী চামড়ার সংগ্রহ হচ্ছে এমনটি জানিয়েছেন আড়তদাররা। তবে সকালের দিকে চামড়া সংগ্রহ ছিল অনেকটা ধীরগতি, বিশেষ করে পাড়া মহল্লা থেকে চামড়া আসছিল না। এবার কিন্তু ঢাকার বাইরে প্রতি বর্গফুট চামড়ার দর নির্ধারণ করা হয়েছে 55 থেকে 60 টাকা। সেই অনুযায়ী প্রতি পিস চামড়ার দাম পড়বে কিন্তু 1000 থেকে 1150 টাকা। তবে পাড়া মহল্লার যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন 400 থেকে 500 টাকা তারা চামড়া পরিবার থেকে কিনেছেন। এখন তাদের যে মধ্যসূত্র ভোগী বা মধ্যস্থ একটা যে চক্র রয়েছে তারা কিছু টাকা হাতেই নিতে চাইতে সেখানে তারা এখন আর চামড়ার দাম বাড়াচ্ছে না, অর্থাৎ 400-500 টাকা থেকে। তবে এখানে আমরা যে আড়তে রয়েছে সেটি হলো মূলত গাউসিয়ার আড়ত। আপনারা জানেন যে গাউসিয়াটি সমাজসেবা প্রতিষ্ঠান, তারা কিন্তু বিভিন্ন নগরে বিভিন্ন স্থান থেকে চামড়া সংগ্রহ করে এনে এখানে যারা লবণজাত করছে। এই আতুয়ার ডিপো এলাকার 2250টির মতো আড়ত রয়েছে যেখানে অন্তত 4 লাখ পিস চামড়া সংগ্রহ এবং যারা চামড়া সংরক্ষণ করবে। তবে সকালের দিকে চামড়া সংগ্রহ একেবারে কিন্তু দীর্ঘ ছিল। আমরা দেখেছি যারা আড়তদাররা ছিলেন তারা শত শত শ্রমিক এনে রেখে দিয়েছেন, লবণ রেখে দিয়েছেন, কিন্তু তারা সেই অনুযায়ী চামড়া পাচ্ছিলেন না। তবে এখন যত বেলা গড়াচ্ছে এখন কিন্তু আড়তে চামড়া আসতে শুরু করছে। আমরা দেখছি ট্রাকে করে সব বিভিন্ন যানবাহনে করে চামড়া নিয়ে আসা হচ্ছে আতুরা ডিপো এলাকায় এবং এখানে চামড়া সংরক্ষণ করা হচ্ছে। তবে দামের ক্ষেত্রে কিছুটা দাম কম রাখা হচ্ছে বলতে সরকার যেহেতু দাম নির্ধারণ করে দিয়েছে প্রতি বর্গফুট চামড়া লবণ মিশ্রিত 55 থেকে 60 টাকা, কিন্তু সেই অনুযায়ী কাঁচা চামড়া তারা বিক্রি করতে পারছে না এমনটি অভিযোগ করছেন। তো বলা চলে চট্টগ্রামে যে 4 লাখ পিস চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রাটা নির্ধারণ করা হচ্ছে সেটি হয়তোবা সক্ষমতা অর্জন হবে সেটি বলছেন ব্যবসায়ীরা। এবং সকালের থেকে দীর্ঘদিন চামড়া থাকলে এখন চামড়া আসতে শুরু করেছে আড়তে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে চামড়া আড়তে সর্বশেষ খবর। আমরা একটু রাজশাহীর দিকে চামড়া খবর জানার জন্য যাবো সহকর্মী মওদুদ রানার কাছে। গত বছরের তুলনায় সরকার এবছর চামড়ার দাম 5 টাকা বাড়িয়েছে, অথচ রাজশাহীতে এবছর গত বছরের তুলনায় চামড়ার দাম আরও কমেছে। এবছর সরকার গরুর চামড়ার দাম নির্ধারণ করেছে লবণযুক্ত 55 থেকে 60 টাকা প্রতি বর্গফুট, অথচ রাজশাহীতে বর্গফুটের কোনো হিসেব নেই। এখানে চোখের আন্দাজে দেখার মাধ্যমে চামড়া ক্রয় বিক্রয় হচ্ছে। সরকার এবছর একটি বড় গরুর চামড়া বা যার সর্বনিম্ন দাম নির্ধারণ করেছে 1150 টাকা। সেক্ষেত্রে রাজশাহীতে একটি বড় গরুর সর্বোচ্চ চামড়ার দাম 800 টাকা এবং সর্বনিম্ন একটি গরুর চামড়ার দাম 150 টাকা, অর্থাৎ 150 টাকা থেকে 800 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, যেখানে সরকার নির্ধারিত দাম সর্বনিম্ন 1150 টাকা। এখানে যারা চামড়া নিয়ে আসছেন আমরা দুপুর থেকেই দেখতেছি যে যারা এখানে চামড়া কিনছেন রাজশাহী জেলা চামড়াপট্টির ব্যবসায়ীরা, তারা তাদের ইচ্ছে মতো দাম নির্ধারণ করছেন এবং সেই দামের বাইরে কেউ যদি দিতে রাজি না হচ্ছে তো সেক্ষেত্রে সেই সিন্ডিকেটের বাইরে আসলে বিক্রির কোনো সুযোগ নেই। এবং যাদের সামর্থ্য আছে, যারা কম দামে সন্তুষ্ট নন, তারা লিল্লাহ বোটিং বা মাদ্রাসায় সেই চামড়াটি দান করছেন। অন্যদিকে যাদের সামর্থ্য একেবারেই নেই, তারা বিক্রি করতে চাচ্ছেন, তারা কম দামে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন। এবং এবার সরকার ছাগলের চামড়া প্রতি ঘনফুট নির্ধারণ করেছে 22 থেকে 27 টাকা, বকরি 20 থেকে 22 টাকা, অথচ রাজশাহীর এই বাজারে ছাগলের চামড়া বিক্রি হচ্ছে মাত্র 5 টাকা। বেশিরভাগ ক্ষেত্রে যারা গরুর চামড়া বিক্রি করতে আসছেন তারা ছাগলের চামড়া ফ্রি দিয়ে যাচ্ছেন। আমরা কথা বলেছিলাম যারা চামড়া বিক্রি করতে আসছেন সেই সব মানুষের সাথে, তারা যেটি বলছেন যে এখানে আসলে সিন্ডিকেট রয়েছে এবং এই সিন্ডিকেটের কারণেই তারা কাঙ্ক্ষিত দাম পান না, সেক্ষেত্রে বেশিরভাগ সময় দান করে যাচ্ছেন। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন যে ট্যানারি মালিকরা তাদের যে দাম নির্ধারণ করেছেন তারা সেই দামেই কিনছেন এবং অন্যান্য বছর লসের উদাহরণ তারা দিচ্ছেন, সেই কারণেই তারা কম টাকায় এই চামড়া সংগ্রহ করছেন। এই ছিল রাজশাহী চামড়া বাজার থেকে আমার কাছে সর্বশেষ। ঈদুল আজহা উপলক্ষে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্ত্রীকে সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন জেনারেল ওয়াকারুজ্জামান। একই সময় শুভেচ্ছা বিনিময় করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানও, সঙ্গে তার স্ত্রীও ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রধান উপদেষ্টার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফটো সেশন করেন তারা।
এপ্রিলে নির্বাচনের সঠিক সময় নয়, চিন্তা ভাবনা করে রোডম্যাপ ঘোষণা করা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডিসেম্বরে নির্বাচন হলে তা জাতির জন্য মঙ্গলজনক হবে বলেও মন্তব্য করেন তিনি। ঈদুল আজহা উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা এবং মোনাজাত শেষে একথা বলেন বিএনপির মহাসচিব। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতা। এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টার দেয়া ভোটের সময় নিয়ে প্রথমে তাৎক্ষণিক, পরে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। জাতির প্রত্যাশা পূরণ হয়নি দাবি করে এবছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে দলটি। কেন ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত এর ব্যাখ্যা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদুল আজহা উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল বলেন, রোজা, পাবলিক পরীক্ষা ও আবহাওয়ার কারণে নির্বাচনের সঠিক সময় নয় এপ্রিল। ভোটের এ সময় চিন্তা ভাবনা করে দেয়া হয়নি বলেও মনে করে বিএনপি। যে সময়টি নির্ধারণ করা হয়েছে, সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে আপনার যে প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে ওই সময়, তারপরে রোজার পরেই হ্যাঁ পাবলিক পরীক্ষা আছে। সুতরাং এই সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। মির্জা ফখরুল বলেন, ডিসেম্বরে নির্বাচন সম্ভব, যা হবে জাতির জন্য মঙ্গলজনক। বরাবরই দাবি ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন চেয়েছিলাম, জনগণের প্রত্যাশাও তাই ছিল। এই প্রত্যাশা জনগণের পূরণ হয়নি। মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। এর আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাতি যেন তেন নির্বাচন চায় না মন্তব্য করে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব। সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তুলাপুর ঈদগাহের ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার, সংস্কার এবং জুলাই ঘোষণাপত্র দ্রুত শেষ করায় জোর দেন জামায়াত আমির। পরে দলীয় নেতাকর্মী এবং নিজ গ্রামের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা 4টা কথা বলেছি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই যেটা ঘোষণা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না। আর জাতি যেন তেন কোনো নির্বাচন চায় না। উপকূলের জেলে, দিনমজুর আর ছিন্নমূল মানুষের ঘরে নেই ঈদ আনন্দ। রান্না হয়নি বিশেষ খাবার। শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। নাম তার ঝুমুর বেগম, বয়স 30 ছুঁই, কিন্তু মুখের রেখায় বয়সটা যেন 40 পেরিয়েছে। স্বামী আর 4 সন্তান নিয়ে তার সংসার। ঈদের দিনটা তার কাছে যেন অন্য 10টা দিনের মতোই। চুলায় পাতিল চড়েছে, কিন্তু ভেতরে নেই পোলাও কিংবা মাংস। রান্না হচ্ছে নদী থেকে শিকার করা মাছ আর আলুর ভর্তা। বৃষ্টি ভেজা ঈদের ঠান্ডা হাওয়া নদীর বুক ছুঁয়ে বয়ে গেছে, কিন্তু সেই বৃষ্টি ধুয়ে দিতে পারেনি অভাবের কষ্ট, মুছে দিতে পারেনি চোখের জল। মাছ পাক করতে আছে, কিন্তু গ্রামে মনে করেন কত মানুষের ছেলে পান লইয়ে মনে করেন কুরবানি দেয়, গরুর গোস্ত টোস্ত খায়, কিন্তু আমাকে পোলা ফেললে আমরা খাইতে পারি না। এমন গল্প শুধু ঝুমুর বেগমের একার নয়। পটুয়াখালীর বিস্তীর্ণ উপকূলের হাজারো মানুষ আজও মাংসের স্বাদ পায়নি। জেলে কৃষক, দিনমজুর ও ছিন্নমূল পরিবারের অনেকেরই কুরবানি তো দূরের কথা, বাজার থেকে 1 কেজি মাংস কেনার সামর্থ্যটুকুও নেই। তাই সন্তানদের মুখে তুলে দিতে পারেননি এক টুকরো মাংস। আমরা গরিব মানুষ, কুরবানিও করতে পারি না। আমরা দদিতে মাছ ধরিয়া আজকে 2টা মাছ পাক করিয়া গুঁড়ো করা লইয়া জিজা মেলিয়ে খাইতে এসেছি। কোরবানি দেওয়ার সাধ্য নাই, তাই জন্য আমরা মাছ ধরিয়া
মাছ পাক করে খাওয়া লাগে আমাকে। স্থলভাগের মানুষদের প্রতিবেশীরা মাংস দিলেও নদীতে বসবাসকারী সম্প্রদায়ের মানুষদের ভাগ্যে সে সুযোগটুকু জোটে না। নদীর মাঝেই তাদের ঘর, ঠিকানার বদলে একটা নৌকা। আমরা এক টুকরো মাংস এই কুরবানিতে আমরা রান্না করি। যারা আল্লাহ দিয়েছে এরা কোরবানি দেয়, কিন্তু আমরা দেখি। ঈদ আসে ঈদ যায়, কিন্তু উপকূলের এসব প্রান্তিক মানুষের কাছে ঈদ যেন শুধুই একটি অদৃশ্য উৎসব, যার গন্ধ তাদের গায়ে লাগে না। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। পাহাড়ি ঢলে গত বছর ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 102টি স্থান ভেঙে দেখা দিয়েছিল ভয়াবহ বন্যা। পানি উন্নয়ন বোর্ড মেরামত করলেও বেশিরভাগ ফের ধস আর ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, মেরামতের অর্থ 9-6 করে নিম্নমানের কাজ হয়েছে। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। ফেনীর মুহুরী কহুয়া সিলুনিয়া নদীর দুতীরে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে গত বছর রেকর্ড সংখ্যক স্থানে ভেঙে যায়। পানি ঢুকে প্লাবিত হয়েছিল ফেনী, নোয়াখালী, কুমিল্লার বিস্তীর্ণ জনপদ। ভেঙে যাওয়া 102টি বাঁধ প্রায় 20 কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড মেরামত করে। তবে সেসব বাঁধের অংশে আবারও ধরেছে ফাটল, কোথাও কোথাও ধসে পড়েছে। স্থানীয়রা বলছেন, মেরামতের অর্থ লোপাট করে যেনতেনভাবে কাজ করার কারণেই এমন দশা। বাঁধের সাথে টেনে লইছে, লই বানছে, এখন আবার বাঁধের সাথে তুন মাটিটা নেমে যায়। কাজ মেরামত করতে এসে খালি প্রত্যেক বছরকে বছর কিন্তু শেষ হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড সঠিকভাবে এই বাঁধগুলো সংস্কার না করে কোনো রকম কাজ করে, যে কারণে পরের বছরগুলো তো আবারও বেড়িবাঁধের ভাঙন সৃষ্টি হয়। মুহুরী এবং কহুয়া সিলুনিয়ার টেকসই বাঁধ নির্মাণ, এটা স্যার আমাদের বিকল্প আর কোনো কিছু নেই। গত 1 জুন টানা 4 দিনের ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে মুহুরী কহুয়া সিলুনিয়া নদীর পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি না আসতেই বাঁধে ভাঙন দেখা দেয়। এতে ফের বন্যার আতঙ্কে নদী পাড়ের কয়েক হাজার বাসিন্দা সহ পুরো জনপদের মানুষ। কাজের অনিয়ম খতিয়ে দেখা আর টেকসই বাঁধ নির্মাণ প্রক্রিয়াধীন জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। যেসব ত্রুটি বিচ্ছুতি হয়েছে সেগুলো ঠিকাদারকে দিয়ে আমরা করাই নিচ্ছি এবং না হয় তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি। পানি উন্নয়ন বোর্ড, সরকার এবং জেলা প্রশাসন সবাই চেষ্টা করব যাতে কম বাঁধ ভাঙে এবং আমরা যেন জনগণকে স্বস্তি দিতে পারি। 2024 সালে ভয়াবহ বন্যায় পানিবন্দী ছিলেন এই অঞ্চলের 10 লাখেরও বেশি মানুষ। প্রাণহানি হয় 35 জনের। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে রাঙ্গামাটিতে ক্ষতির মুখে সড়ক এবং জনপথ বিভাগের অধীনে থাকা বেশ কয়েকটি সড়ক। এতে চলাচলে বেড়েছে ঝুঁকি। স্থানীয়রা বলছেন, ভারী বর্ষণ অব্যাহত থাকলে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে সড়ক যোগাযোগ। তাই দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের ঘাগড়ার কলাবাগান এলাকা। পাহাড়ি ঢলে ধসে গেছে সড়কের পাশের মাটি। বিলীন একটি বসতঘর, যার চিহ্ন এখনও পড়ে আছে ক্ষতিগ্রস্ত এলাকায়। ঝুঁকিতে আরও অন্তত 2টি বাড়ি। রাঙামাটির কাউখালী উপজেলার অন্তত 20 কিলোমিটার এলাকার পানি প্রবাহিত হয় কলাবাগানের ছড়া দিয়ে। সেই ছড়ার মধ্যে স্থাপনা নির্মাণ করে পানি প্রবাহ কমানোর চেষ্টা করছেন স্থানীয়রা। তারপরেও বিলীন সড়কের পাশের 10 ফুট ভূমি। এতে ঝুঁকিতে পড়েছে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়ক। বিভিন্ন স্থান থেকে মাটি সরে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। সামনে দিয়ে যদি ওয়াল না দিই তাহলে আমার বাড়িটাও টিকবে না। বাড়ি ভেঙে যেতেছে, আমাদের ড্রাইভার মত কোনো জায়গা নেই। বানতে কিন্তু এই যে কিছুদিনের ভিতরে আগে কিন্তু এখানে বসত বাড়ি ঘর সব ছিল। এইসব একটা ভাঙিয়ে গেলে আমাদের অবস্থা খুবই খারাপ হবে। আমাদের অনেক রিস্ক গাড়ি চালাইতে। এদিকে দেয়াল নির্মাণ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা। এখানে একটা প্রোটেক্টিভ ওয়ার্কের কাজ করব, যেন ভবিষ্যতে এখানে কোনো যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত না হয়। সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে গেল সপ্তাহের টানা বর্ষণে জেলায় বিভিন্ন সড়কের অন্তত 7টি স্থানে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। সময় সংবাদ, রাঙামাটি। দেশের বাইরের খবর। বাংলাদেশের পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ভারত, পাকিস্তান, মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়ায় শনিবার ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে ত্যাগের মহিমায় দেয়া হয় পশু কোরবানি। ভারতের দিল্লির ঐতিহাসিক জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন। এছাড়া মালয়েশিয়ার বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা।
শনিবার ভারতে উদযাপিত হয় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মুসল্লি নামাজ আদায় করেন। আমরা ফিলিস্তিনের মুসলিম ভাইদের জন্য দোয়া করছি। তারা অনেক ত্যাগ স্বীকার করছেন। আমরা দোয়া করি তারা যেন একটি সুন্দর ঈদ উদযাপন করতে পারেন। প্রতিবেশী পাকিস্তানেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় উদযাপন করা হয় ঈদ। সকালে ঈদের নামাজ আদায়ের পর আল্লাহর নৈকট্য লাভের আশায় দেয়া হয় পশু কুরবানি। দক্ষিণ কোরিয়া যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় রাজধানী সিউলের কেন্দ্রীয় মসজিদে। পরিবার ছেড়ে বিদেশের মাটিতে ঈদ উদযাপন করেন প্রবাসী বাংলাদেশিরা। আমি গত 3 বছর এখানে আছি। প্রতিটা ঈদেই পরিবারকে খুব মিস করি, আত্মীয় স্বজনদেরকে মিস করি। আমাদের আনন্দ উৎসবগুলো হচ্ছে এই নামাজকে ঘিরেই, তো আমরা এখানে সবাই মোটামুটি একসাথে হয়েছি। প্রবাসীদের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। একই দিনে মালয়েশিয়াতে উদযাপন করা হয় ঈদ। রাজধানী কুয়ালালামপুর থেকে শুরু করে বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেন। রাজধানী কুয়ালালামপুর থেকে শুরু করে বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করেন। পরিবার ছাড়া একটা দুঃখ থেকে যায়, পরিবার ছাড়া যে আমরা ঈদ করতেছি। বিদেশের বাড়িতে ঈদ করি, আসলে আমরা সবাইকে, আমাদের বাবা আত্মীয় স্বজন সবাইকে আসলে আমাদের সবাইকে মিস করি। সবাই মিলে আমরা এখানে খুব আনন্দ সহিত ঈদ কাটাচ্ছি। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য আর আনন্দ উৎসবের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় পালিত হয় পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশের সঙ্গে একই দিনে ঈদ হওয়ায় আনন্দের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। খেলার খবর। ঈদের আনন্দ ছুঁয়ে গেছে জাতীয় ফুটবল দলের ক্যাম্পেও। সকাল 7টায় শাহবাগ চাঁদ মসজিদে জামাতে ঈদুল আজহার নামাজ আদায় করেন হামজা, জামাল, ফাহমিদুলরা। এ সময় ভক্তদের ছবির আবদার মেটাতে হয় তারকা ফুটবলারদের। ঈদ উপলক্ষে জামালদের বেলা 2টা পর্যন্ত ছুটি দেয় টিম ম্যানেজমেন্ট। যদিও এদিন অনুশীলন করবে লাল সবুজ প্রতিনিধিরা। ইংল্যান্ড, কানাডা কিংবা ইতালি সব মিলেমিশে একাকার জাতীয় ফুটবল দলের ক্যাম্পে লাল সবুজের পরিচয় পরিবারে পরিণত করেছে হামজা, জামালদের। জাতীয় দলের ব্যস্ততায় পরিবার সঙ্গে না থাকলেও ঈদের আনন্দ মাটি হয়নি ফুটবলারদের। একটা ফ্যামিলি, আমরা ওভাবেই আসলে মানায় নিচ্ছি সবকিছু। আমাদের মেন ফোকাসটা হচ্ছে যে আমরা 10 তারিখ ইনশাল্লাহ সিঙ্গাপুরের বিপক্ষে একটা ভালো রেজাল্ট করে দেন আমরা ঈদ উদযাপন করব। এর আগে সকাল 7টায় শাহবাগ চাঁদ মসজিদে ঈদের নামাজে অংশ নেন খেলোয়াড়রা। সবার সাথে মিলে জামাতে নামাজ আদায় শেষে ভক্তদের ছবি তোলার আবদার মেটাতে হয় লাল সবুজ প্রতিনিধিদের। ঈদ উপলক্ষে বেলা 2টা পর্যন্ত ফুটবলারদের ছুটি দেয় টিম ম্যানেজমেন্ট। এই সময়ে চাইলে পরিবারের সদস্যদের সঙ্গে টিম হোটেলে কিংবা বাসায় গিয়ে দেখা করার সুযোগ পাবেন তারা। আমরা যেহেতু একটা ন্যাশনাল ক্যাম্পে আসছি, সো আমাদের একটা দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে দেশের প্রতি। সো ওইরকম খুব একটা কোচ আমাদের জন্য কিছু রাখে না, বাট 2টা পর্যন্ত ফ্রি রাখছে। যদি কেউ ফ্যামিলি নিয়ে বাইরে যেতে চায় বা কারো ফ্যামিলি যদি হোটেলে আসে, সো সেই সময়টা কাটাইতে পারে। যদিও বিকেল নাগাদই ফিরতে হবে অনুশীলনে। আগের দিনের মতো একইভাবে চলবে ট্রেনিং সেশন। স্কোয়াডের সদস্যদের নিয়ে বাইরে ঘুরতে যাবার পরিকল্পনা থাকলেও অনুশীলনের কারণে তা বাতিল করে বাফুফে। জয়টা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। ঈদের আনন্দটা জয় দিয়েই যেন দেশবাসীকে দিতে পারি, সেটাই হলো আমাদের সবার চাওয়া পাওয়া। সিঙ্গাপুর ম্যাচের আগে আরও 2 দিন অনুশীলন করবে বাংলাদেশ। 10 তারিখে সন্ধ্যায় গ্রুপের শীর্ষে ওঠার মিশন টিম জামাল ভুঁইয়ার সামনে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। নিজ নিজ গ্রামে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। পরিবারের সদস্যদের নিয়ে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও রিশাদ হোসেনরা। পরিবার ও জাতীয় দলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা। পেছনের ব্যর্থতা ভুলে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা টাইগারদের।
মাঠে ব্যস্ততার কারণে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ কমই মেলে ক্রিকেটারদের। আসন্ন শ্রীলঙ্কা সিরিজের আগে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ গ্রামে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বাড়ির পাশের ঈদগাহে নামাজ আদায় করেছেন তিনি। নামাজ শেষে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন শান্ত, মিটিয়েছেন ভক্তদের সেলফির আবদারও। পেছনের ব্যর্থতা ভুলে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেছেন শান্ত। সামনে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা সিরিজ শ্রীলঙ্কার সাথে, আমাদের টেস্ট ওয়ানডে এবং টি20 খুবই গুরুত্বপূর্ণ। সো পেছনে যে ভুলগুলা করে এসেছি, চেষ্টা থাকবে যে ওই ভুলগুলা যত কম করা যায়। এদিকে বগুড়ায় ঈদুল আজহার নামাজ আদায় করতে জনসাধারণের কাতারে মিশে গেছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। নিজ গ্রামে ছেলে এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে নামাজ আদায় করেছেন মুশি। নামাজ শেষে এলাকাবাসীর সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন এই উইকেট রক্ষক ব্যাটার। এ সময় তার পরিবার ও জাতীয় দলের জন্য দোয়া চেয়েছেন মুশফিক। এই সিনিয়র ক্রিকেটারের প্রত্যাশা ব্যর্থতা ভুলে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ঘুরে দাঁড়াবে টাইগাররা। ঈদ মোবারক জানাই, সবাই যার যার সামর্থ্য অনুযায়ী কুরবানি দিবেন এবং পাড়া প্রতিবেশী গরিব মিসকিন যা আছে সবাইকে সাথে করে নিয়ে সবাই সেটা শেয়ার করবেন। আর আশা করি দেশবাসীর জন্য এতটুকু দোয়া চাবো। সামনে আমাদের বাংলাদেশ টিমের অনেক খেলা আছে এবং ইনশাল্লাহ আশা করছি আমরা চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার। এদিকে নীলফামারীতে দেখা যায় সাদা শীদে রিশাদ হোসেনকে। পরিবার নিয়ে নামাজ আদায় করেছেন টাইগার বোলার রিশাদ হোসেন। এ সময় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। ঈদুল আজহা উপলক্ষে সবাই দেশবাসীকে অনেক অনেক শুভেচ্ছা এবং সবাই দোয়া করবেন আমাদের জন্য। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদুল আজহার জামাত, লাখ লাখ মুসল্লির নামাজ আদায়, মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া, দেশবাসীকে ঈদের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার। কোরবানির পশুর চামড়া সংগ্রহে ব্যস্ত ব্যবসায়ী, জমা হচ্ছে আড়তে। সাভারের ট্যানারি শিল্পনগরীতেও আসছে চামড়া, সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ। এবং ডিসেম্বরের নির্বাচন চায় বিএনপি, এপ্রিল সঠিক সময় নয় মন্তব্য মির্জা ফখরুলের। লেভেল প্লেইং ফিল্ড থাকলে রোডম্যাপ অনুযায়ী ভোটের আশা জামায়াত আমিরের। এই ছিল দুপুরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।